অসংখ্য ধন্যবাদ অভিজ্ঞতাজিকে। এতক্ষণ ধরে যার সম্বন্ধে আমরা অনেক প্রশংসা শুনলাম, এবার চলে যাব তার কাছেই। মৈনাক পাল, এই ছবিটির যিনি ডিরেক্টর মৈনাক পাল, মৈনাকের কাছে শুনবো এই ছবিটি করার কথা তার কিভাবে মাথায় এলো, বা ছবিটি নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনায় বা কী রয়েছে। মৈনাকদা। অবশ্যই আমি প্রথমে যেটা বলি, আমি খুবই নিজে পার্সোনালি গর্বিত যে এরকম দুজন নামকরা স্টার টলিউডের, যারা সবসময় বড় স্ক্রিনে দেখতে পাওয়া যায় যাদেরকে, ওনারা আমার ফিল্মে যে কাজ করেছেন সেজন্য আমি খুব লাকি নিজে। আরেকটা যেটা আমার বলতেই হয় সেটা হচ্ছে যে আমি অনেক দিন থেকেই আমার যোগ্য সঙ্গী খুঁজে যাচ্ছিলাম। শেষ পর্যন্ত আমারই নিজের পুরনো স্টুডেন্ট, আমার ভাই, সে অনামিককে আমি পাই। অনামিকের হাত ধরে আমি আরেকটা যোগ্য সঙ্গী পাই, সে হচ্ছে অভি। তো এই দুই আমার ডান বাম হাত, যাদেরকে নিয়ে আমি কাজ করতে এগোতে পারি। এবং সবচেয়ে বড় কথা যে এই ফিল্মে আমি লিটারেচারের সঙ্গে অনেক কিছু ভাবনা চিন্তা করেছি। যেমন কিছু রেটোরিক বা রয়েছে, যেমন লাইফ ইজ এ বিটার সুইট। আমাদের জীবনটা এরকম একটা এমনই জিনিস যে পাশাপাশি বিটার সুইট এরকম দুটো বিপরীত শব্দের মধ্যে এগিয়ে চলে। অথবা লাইফ ইজ ওয়াকিং শ্যাডো। হ্যাঁ, এইরকম ছোট কথাকে বড় করে ভেবে দেখা, জীবনের প্রতি অনেক কিছু ভাবা। তবে আমি এতটুকু বলতে পারি, চেষ্টা করেছি অনেক। আমরা প্রত্যেকেই আমার ছোট্ট ফিল্ম ইউনিটের, আমার স্টুডেন্ট থেকে শুরু করে আমি আমার যে বললাম অনামিক এবং অভি, আর তো অবশ্যই ওনারা রয়েছেন দুজন বড় স্টার যারা আমার পাশে রয়েছেন। প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকে এত প্রচেষ্টা করেছে ফিল্মের প্রতি। দেখা যাক। আর আরেকটা যেটা কথা, সেটা এই ফিল্ম একটা এডুকেশনাল মুভি অলসো। এখান থেকে হয়তো অনেক কিছু পাওয়া যেতে পারে। হার্ট অ্যান্ড সোল চেষ্টা করেছি করার। আর দেখা যাক ফিউচারে আরও প্ল্যান রয়েছে কীভাবে এগোতে পারি, কোনো ফেস্টিভ্যাল বা বাইরে যেতে পারি, দেখা যাক। সেই নিয়ে এখন ভাবনা চিন্তা চলছে। ধন্যবাদ মৈনাকদাকে। এবার অভি, এই ছবিটির যে সিনেমাটোগ্রাফার অভি বন্দ্যোপাধ্যায়, তার কাছে শুনে নিই তার কিছু অভিজ্ঞতা আর তার কিছু স্বপ্নের কথা। নমস্কার সবাইকে। প্রথমে আমি মৈনাকদাকে থ্যাঙ্কস বলবো এই কারণে, এরকম একটা ছবি ভাবার জন্য। কেননা সাধারণত যে ধরনের ছবি হয়ে থাকে, প্যারালাল ছবি বা কমার্শিয়াল ছবি, তার থেকে এটা অনেকটাই আলাদা। এটা ঠিক ওই আর্ট ফিল্ম বলে তকমা দিয়ে দেওয়াটা খুব খারাপ ব্যাপার হবে। এটা ঠিক আর্ট ফিল্ম, এটা একটা সিনেমা, প্রপার সিনেমা, যার একটা পরিষ্কার চিন্তাভাবনা আছে, একটা পরিষ্কার বক্তব্য আছে। এবং তার প্রেজেন্টেশনের দিক থেকে মৈনাকদা যেটা ভেবেছিল, সেটা বলতে গেলে, যেহেতু আমি চোখ ছবির, আমার চোখ দিয়ে মৈনাকদা ছবিটা দেখেছে, সেক্ষেত্রে কতটা দেখতে পেয়েছে সেটা মৈনাকদাই বলতে পারবে, যেটা আমি জানি না। কেননা আমি চেষ্টা করি যে আমার তরফ থেকে আমি যেভাবে ছবিটা দেখেছি এটাকে প্রেজেন্ট করার। বেশ কিছু সেক্ষেত্রে আমরা যেরকম ছবি করে থাকি সেখানে লাইট বা অন্য সব জিনিসের ইউজ হয়। এই ছবিতে 90% শুটিং উইদাউট লাইট হয়েছে, এবং সেখানে না কোনো সেরকম হাইফাই ইকুইপমেন্টস ইউজ হয়েছে, না কোনো সিনেম্যাটিক কোনো ট্র্যাক, ট্রলি, জিমিজি, প্রিন্ট কোনো কিছুই নেই। শুধু ফ্রেমস, যে ফ্রেমসগুলো কিছু কথা বলে। তো সেরকমভাবেই প্ল্যানিং করা হয়েছিল। প্রথমে ইংরেজিতে ছবি হবে, এটা আমার অনামিক বলেছিল। অনামিকের সত্যি মৈনাকদার সাথে আলাদা। এবারে চলতেছে ছবিটা, আলটিমেটলি এবারে ফাইনাল একটা মোটামুটি যে পর্যায়ে দাঁড়িয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে কতটা কী হয়েছে এটা মৈনাকদাকে ভালো বলতে পারবো আমার থেকে ভালো। কারণ আমি জাস্ট শ্যুট করেছি, ছবিটা ফিল করেছি। না হলে মৈনাকদা যেরকমভাবে বুঝিয়েছে, নাহলে আলটিমেটলি এই জিনিসটা দাঁড়াতো না। আর আমাদের সুপ্রিয়দা আর অরুণজির সাথে আগে আমি কাজ করেছি, ওনাদের সাথে যে কমফোর্টেবিলিটি লেভেলটা আমার অনেকটাই বেশি, ওনারা সেটা জানে। এবং কীরকমভাবে কাজ হয়েছে সেটা আমি করতে পারবো। যাই হোক, আমার এর থেকে বেশি কিছু বলার নেই। সবাইকে ধন্যবাদ।
দেখি এবারে অনামিকের দিকে বাড়ি দিচ্ছি। একদম। এবার অনামিক, যে এতক্ষণ ধরে জানলাম যে মৈনাকদার ছায়া সঙ্গী এবং এই ছবিটি তৈরির মানে বেশ খানিকটা নেপথ্যের নায়কও বলতে পারি যাকে আমরা। অনামিক, কিছু বলো। যে বাজে কাজটা করতে দেওয়া হয়েছে, আমাকে বহুত কিছু বলতে দেওয়া হয়েছে, আমি রীতিমতো কাঁপছি। যাকে দুটো কথা খুব মনে পড়ছে সবার কথা শুনতে শুনতে। আজ থেকে ঠিক 2 বছর আগে এরকমই কোনো একটা ফেব্রুয়ারি আর জানুয়ারিতে প্রথম দিন বুবাইদা আমায় ডেকে পাঠিয়েছিল একটা ছবি করবো। তখন সেটা ছবি ছিল না, একটা শর্ট ফিল্ম ছিল। এটা বলাটা খুব জরুরি। এটা হয়তো আর কেউ জানতে পারবে না, এটা প্রথমত একটা শর্ট ফিল্ম ছিল। পরে এটা বাড়তে 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 আজকে একটা ছবির লেন্থে দাঁড়িয়েছে বা ছবির জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। একটা অন্যরকম কিছু হচ্ছে। যাই হোক, তো যাই হোক, সেদিন থেকেই ছবিটার সঙ্গে আছি। ভালো লাগছে, প্রথম দিন থেকে আছি, এখনও সঙ্গে রয়েছি। কবিতাকে পেয়েছি, বুবাইদার ডিরেকশনে কাজ করতে খুব ভালো লেগেছে। সুপ্রদার সাথে হয় কাজ হয়েছে, রঞ্জিতুর সাথে হয় কাজ করেছি। ঠিক আছে, আর কিছু বলার নেই। এতক্ষণ ধরে মঞ্চে আমরা প্রত্যেকের কথাই শুনলাম, কিন্তু যাকে এড়িয়ে একদম যাওয়া যাচ্ছে না, একদম যথার্থ অর্থে নায়িকা, আমরা চলে যাবো এবার ব্রততির কাছে। শুনি তার চরিত্রের কথা, ওর অভিজ্ঞতার কথা। নমস্কার। প্রথমেই বলতেই হয় যে আজকের এই মুহূর্তটা হয়তো জীবনের সব থেকে মেমোরেবল একটি মুহূর্ত হিসেবে জীবনের কিছু স্মৃতির ডায়েরিতে হয়তো লিখে রাখতে হবে। কারণ রীতিমতো আমার হাত পা সত্যি কাঁপছে, যেটা অনামিকদা বললো। আমারও ভীষণ হাত পা কাঁপছে যে এরকম বড় বড় দুজন আর্টিস্টের সামনে, আর্টিস্টদের পাশে বসে সবার সামনে এভাবে আসা। সবার স্বপ্ন থাকে এবং আমি সেই স্বপ্নটা আজকে সফল হতে দেখতে পাচ্ছি। আমি ভীষণ ভীষণ লাকি ফিল করি যে এরকম একটা এত সুন্দর একটা ফিল্মে কাজ করার জন্য, এবং শুধুমাত্র কাজ নয়, সকল অভিনেতা বা অভিনেত্রীদের কাছে একটা লিড রোল পাওয়াটা একটা স্বপ্নের ব্যাপার, একটা তাদের ইচ্ছের ব্যাপার। এবং আমি ভীষণই ভীষণই লাকি যে মৈনাক পল আমাদের দাদার হাত ধরে আমি সেই আমার প্রথম কাজে আমি সেই লিড রোলটা পেয়েছি। এবং এটা যেমন হয়তো মেঘনা চাইতে জলের মতো, কিন্তু সেই জলটা শুধুমাত্র নিছকই খেলে বা সেই জলটাকে আমি খারাপভাবে ব্যবহার করতে চাইনি। সেই জল দিয়ে মুক্ত ভরা ঝিনুকের মতো সেই ঝিনুক ভরা সমুদ্র করতে চেয়েছিলাম। এবং সেই সমুদ্র করতে যিনি আমাকে সবসময় সাহায্য করে গেছেন মিস্টার মৈনাক পল, এবং অবশ্যই আমার ফ্যামিলি তো আছেই। আমি দাদার সম্পর্কে বলবো, আমি যখন স্ক্রিপ্ট পেয়েছিলাম আমি পুরোভাবে তৈরি ছিলাম না। একটা ছোট্ট শিশুকে ছোটো থেকে যেভাবে বড় করে, কিংবা একটা মূর্তি গড়ার সময় যেভাবে আস্তে আস্তে সেই মূর্তিটা গড়া হয় নিজের হাতে ধরে খুব সূক্ষ্মভাবে, ঠিক সেইভাবে আমাকে দাদা গড়েছে। এবং আজ আপনারা এই পর্দায় যেটুকু দেখলেন এবং আর পুরো ফিল্মটা যখন দেখবেন, যেটুকু আমাকে দেখবেন, হয়তো খুব সামান্য আমার কাজ আছে এবং অনেকটা হেল্প করেছে আমাকে আমাদের দাদা মিস্টার মৈনাক পল, দ্য ডিরেক্টর অফ দিস ফিল্ম। আমার ফ্যামিলি তো আছেই, এবং অবশ্যই দ্য হোল টিম, প্রত্যেকে, অনামিকদা, অভিদা, প্রত্যেকে কোনো ভুল হলে যেমন বকেছে, তেমন আবার অনেক সময় ভুল হলেও সেটাকে না বকে কীভাবে সেটাকে শুধরে আরও সুন্দরভাবে তুলে ধরা যায় সেটাও শিখিয়েছে। এবং আমার চরিত্র সম্পর্কে বলি, আমার চরিত্রটা এই ফিল্মে এটি খুব মিষ্টি মেয়ে, যে পড়াশোনায় যেমন ভালো তেমনই সে তার বন্ধুদের প্রতি ভীষণ কৃতজ্ঞ, তার বন্ধুদেরকে সে ভালোবাসতে জানে। এবং যে হিরো, তার প্রতি তার কোথাও একটা টান আছে, তার কোথাও একটা তার ফ্রেন্ডশিপের ঊর্ধ্বে কোনো একটা সম্পর্ক বা কোনো একটা ভালো লাগা আছে, কিন্তু একটা টাইমে গিয়ে সেটা অন্যভাবে এই সিনেমার মাধ্যমে সেটা আপনারা দেখতে পাবেন কীভাবে দুজনের সম্পর্কটা একটা অন্য রূপ নেয়। এবং এই ফিল্মে আমরা বলতে পারি সব কিছু পাবেন আপনারা, যেমন আপনারা বন্ধুত্ব দেখতে পাবেন, যেমন আপনারা জীবনের বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে পাবেন, বিভিন্ন সিম্বলিজম পাবেন, এবং তার সঙ্গে রোম্যান্স আছে, তার সঙ্গে সব কিছু পাবেন। কিন্তু
তাও কোথাও গিয়ে এটি একটি কমার্শিয়াল ফিল্ম নয়, এটি একটি খুব সুন্দর মনে রেখে দেওয়ার মতো একটি খুব সূক্ষ্ম কাজের আর্ট ফিল্ম। এবং সত্যি ভীষণ লাকি মনে করি নিজেকে, এবং অবশ্যই অসংখ্য ধন্যবাদ মৈনাক স্যারকে যে এত সুন্দর একটি কাজে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এবং এই এত সুন্দর কাজের মাধ্যমে নিজেকে সকলের সামনে প্রতিষ্ঠিত করার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ প্রকৃতিকে। তো আমার এই ছবিটির সঙ্গে যারা জড়িত তাদের কাছে একটি প্রশ্ন, এত কিছু রয়েছে সিনেমাটিতে, গান আছে তো, আমি একটু এই ফিল্মটির মিউজিক বা গান নিয়ে একটু জানতে চাই, যে কোনো কিছু, যে কেউ। হ্যালো, অরণ্য কি এখানে রয়েছে কোথাও? অরণ্য থাকলে অরণ্যকে একটু গিটার নিয়ে একটু আসতে বলো একবার। আচ্ছা, আরেকটা কথা, ও গিটার নিয়ে আসার ফাঁকে একটু জানতে চাই, এটা মৈনাকদার কাছেই জানতে চাইবো আমি, প্রয়াস কেন, মানে চলচ্চিত্রের নাম প্রয়াস কেন? প্রয়াস হচ্ছে একটা এমনই প্রতীক এই গল্পে যে সাধারণত এখনকার একটা এমন এই জেনারেশনে দেখা যায় যে সাইকোলজিক্যালি অনেক ছেলেপেলে নেগেটিভলি ভেবে নেয় জীবন নিয়ে। তো সেইখানে প্রয়াস একটা উত্তর আমি বলতে পারি। হ্যাঁ, যাই হোক, অরণ্য আমাদের মাঝে এসছে। অরণ্যের মুভিতে একটা ছোট্ট গানের একটা ছোট্ট পার্ট করেছে, জাস্ট অরণ্য তুমি একটু গানটা একটু শুনিয়ে দিতে পারো তোমার গিটারে, যদি মনে করো। হ্যাঁ, নিয়ে এসো নিয়ে এসো। এই ফাঁকে আমি আর একটা কথা বলে দিচ্ছি আপনাদের। এই ছবিটি ইংরেজি ভাষায়, কিন্তু ছবিটা দেখলে বুঝতে পারবেন এর গুণটা কোথায় জানেন? এর গুণটা হচ্ছে ভাষাটা বড় কথা নয়। আপনি ছবিটা দেখলে যে ইংরেজি ভাষা এতটুকুন জানে না, তার কাছেও মানে বুঝতে এতটুকুন অসুবিধা হবে না, এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা, উনি একটা প্রশ্ন করেছিলেন প্রয়াস কেন। আমাদের নায়িকা একটু আগে বলল না যে স্ক্রিপ্টটা যখন আমার কাছে আসে তখন আমি সব অন্ধকার দেখেছিলাম, প্রায় একটা শিশুকে যেভাবে গড়ে তোলা হয় সেইভাবে আমাকে গড়ে তুলেছেন। এই সরল স্বীকারোক্তিটা আমার ভীষণ ভালো লেগেছে, প্রথম কথা, ওকে ধন্যবাদ। আর একটা কথা, যারা গ্রোয়িং চাইল্ড, অর্থাৎ 10 থেকে 20 বছর বয়স, এখানে যারা পিতামাতা আছেন, মা বাবারা আছেন, তাদের বলবো ছবিটি রিলিজ করলে এই বয়সের ছেলে মেয়েদের দেখাবে। এদের মানসিকতার উপর ছবিটা করা এবং এদের নতুনভাবে অনুপ্রেরণা যোগাবার কথা আছে। সুতরাং এই প্রয়াসটা কিন্তু মৈনাক করেছে আমাদের সমাজের জন্য, তাকে আর একবার এই জন্য সাধুবাদ জানাই। যদিও মুভিতে সেরকম কোনো গান নেই, What a life, better life. I need
হ্যালো, আজকে এই মালদা কলেজ অডিটোরিয়ামে আমাদের কাছে উপস্থিত রয়েছেন নবাঙ্কুর পত্রিকার কিছু সাংবাদিক। তাদেরকে আমি একটি বিশেষ কারণে এই মঞ্চে ডেকে নিচ্ছি। তাদের কাছেই শুনুন আজকে এই মঞ্চে বা তাদের এখানে উপস্থিত হওয়ার কারণটাই বা কি। নবাঙ্কুর পত্রিকার পক্ষ থেকে যারা আজকে এখানে এসেছেন তারা মঞ্চে আসছেন। আমি তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। আজকে এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে। আর তারপর মঞ্চে যে সমস্ত গুণী মানুষরা বসে আছেন তাদের সবাইকে যোগ্য সম্মান জানাই। বেটার লাইফ এই যে ফিল্মটা, এটা নিয়ে আমরাও একটা রিভিউ করেছিলাম। রিভিউ বলা চলে না, মানে ফিল্মটা আসছে যে এর একটা প্রমোশনাল আর কি। তো আজকে মৈনাকদার এই অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে। এবং মৈনাকদাই বললেন যে তোমাদের নবাঙ্কুরের বইমেলা সংখ্যাটা এখানে প্রকাশ করার একটা ব্যাপার। তো মৈনাকদাকে এই সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই। এবং নবাঙ্কুর পত্রিকায় যে বইমেলার সংখ্যাটি আজকের এই মঞ্চ থেকে উদ্বোধন হবে, উদ্বোধন করবেন শ্রী অরুণ ব্যানার্জি এবং শ্রী সুপ্রিয় দত্ত। তাদেরকে অনুরোধ করছি এই পত্রিকাটি প্রকাশের জন্য। নবাঙ্কুর পত্রিকার বইমেলার সংখ্যা বইমেলার সংখ্যা 2017 নবাঙ্কুর পত্রিকা। অসংখ্য ধন্যবাদ সকলকে। এই মঞ্চ থেকে আমরা আজকে শুনলাম একটি জন্ম কাহিনী, একটি অন্য ধরনের ছবি, তার জন্মকথা, তার সঙ্গে জড়িত থাকা মানুষগুলোর অনেক কথোপকথন, অনেক আলাপচারিতা। আরও কিছু অনুষ্ঠান আমাদের বাকি পড়ে রয়েছে। আজকের এই আলাপচারিতার পরে আমরা সেগুলোও দেখব, সেগুলোর সঙ্গেও থাকব। তাই আ বেটার লাইফ এই সিনেমাটির যে প্রমোশনাল চার্জ এতক্ষণ ধরে আমরা মঞ্চে দেখছিলাম, আমরা উপভোগ করলাম, তার একদম শেষ পর্বে এসেছি আমরা। শেষ করতে গিয়ে বলি, আমরা প্রত্যেকেই একটা নতুন জীবনের সন্ধানে থাকি এবং সেই জীবনটা অবশ্যই আ বেটার লাইফ। আজ এখানে উপস্থিত সকলকে, মঞ্চে উপবিষ্ট সকল মানুষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। কিন্তু আমরা কেউ চলে যাব না, আরও কিছু অনুষ্ঠান আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা, রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতন চিকন গোল মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ
পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবা, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলো ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিন। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থমকে আছে, শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেন, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধুলো। আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললেন একা। নমস্কার, থ্যাংক ইউ। ওদের প্রণাম জানিয়ে এবং আমাদের সহপাঠী এবং ছোট ভাই বোনদের ভালোবাসা জানিয়ে আমি পড়ে শোনাচ্ছি একটি আবৃত্তি। বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিরারা শিরাশি পড়িছে ঘষে। ফুলিয়াও ফুলিয়াও ফেরিল শরীর, গরজি উঠেছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চাই দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। পুথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আগুন পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, তিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গেয়ে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। না জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একি কারাগার ঘোর। ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। শুভ সন্ধ্যা। আজকের এই শুভ দিনে, আজকের এই শুভ সন্ধ্যায় আমি একটি আবৃত্তি পরিবেশন করব। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। ভগবান তুমি যুগে যুগে দূর, পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে,
বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিশ্বাস। বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরালু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছি নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিতে বাসি সঙ্গীত ধারা অমাবস্যার কারা। লুপ্ত করেছ আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় শুধালে অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো। নমস্কার। Once again, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অসংখ্য প্রণাম জানিয়ে আমার একটা ছোট্ট প্রয়াস ইংলিশে একটি কবিতা আমি উনাকে উৎসর্গ করছি। এটা আমারই লেখা। ও ট্যাগর, ও ট্যাগর, if you were here, but we are beautifully bare. We have everything to share, but we take care of our culture, forgetfully remember, eventually mixture, never think of others. Very dear, who cares? Please, please tell me the answer. No, no, never, never say that I'm dare. I'm out of fear. I get feared of being honest. I get feared of being loveliest. I have no helpmate. I'm afraid of being framed. But you are rare. You are the present in every situation, in every occasion, in every moment. You are the most excellent. You are the sea of knowledge. But we are a little boat. Says only vague knowledge. Knows not where to go. Like a vagabond in the weary way. Like a orator with senseless sense. Like a light in dense dark day. Like a cultural in dandy dress. The perseverance we desire. Oh, the knowledge of empire. If you were here, if you were here. Thank you. Good morning, Paji. Good morning, sir. Good morning, sir. Such a disgusting class. Thank you, sir. Open chapter 5. What is it? What's going on here? Huh? Who's your class teacher? He is your class teacher. And you are throwing rocks to him. You are teasing him. Sorry, Dad. Promise. Actually, sir, I am the new SI. And I have come in school to offer you a donation of Rupees 50,000. Hey, shut up, your mom. Are you offered such a huge amount of money without instructing you? So, what do you want? I think, sir, I have to check your students. Okay. So, my dear students, I'm going to ask you some questions on the one, and you have to answer. So, my first question is, change the word. I eat rice. I try. Huh? I try. You're not asking her? I try. This is not that voice. This is not that voice. Voice is English grammar. My God. Okay. They repeat the same question. Yes. Who built Taj Mahal? Sir, Lagos.
He has seen rivers being touched by rain. Is that you don't know Shahjahan built Taj Mahal? What kind of things is this? Do you even know A for what, B for what, C for what? Yes, sir. A for apple. B for ball. Yes. C for cat. D for disco. I have a disco. D for disco. Wow. This is my lifetime learning. Wow. D for disco. So, really, I have nothing to say more. This is too much. Sorry, sir. I have got to say, but I have nothing to say. And I'm gonna leave now. Really, I'm gonna leave now. Excuse me, sir. Yes. I think you. Yes, yes, completely. Stranger! And you know that you are not longer eligible for the donation of the food. Yes, yes, yes. I know very well. And thank you very much. That's all. Letter. Good morning, students. Good morning. Very good. So I just got that thing. Our honorable is come today. Because he had paid with us and he just got offered his come. So let's start with chapter 10. So starting. Yes, sir. It is so good. Thank you, sir. Very, very good teaching. Thank you. The students are changed. The students look decent. Then what is this mystery? How is this possible? Sir, talking about the change. 3 months ago, the education was the last priority for us. The food and the enjoyment was the main. But now, after 3 months, the education is the main priority for us. And the food and the enjoyment comes to the second. Okay, so impressive. Very good. But how? How is this possible? Understand our institutes that give for us many competitions in our school. We need to do our system. And after every competition, we got some food and prizes. And we developed and have it. Really, really commendable. Really, very good. But one thing, dear teacher, that till now, I have not transferred the required amount of money to the school that I had promised. Then how did you manage all this? I believe in my students. And they give me very good feedback. You already know that. Yes. So, come all the students. So, what we learn from here? We learn that a good teacher, combining with some good students, can change the society and can build a good society. So, best of luck to all of your teachers. Student number 1, G. Dash. Sayantan Haldar. Student number 3, Sumit Bishwas. Student number 2. এবং স্কুল টিচার টয় SI of স্কুল অভিষেক চৌধুরী। উপস্থিত সবাইকে আমার অনেক অনেক প্রণাম জানিয়ে আজকে আমি একটি ছোট্ট রবীন্দ্রনাথ ঠাকুরের আবৃত্তি পরিবেশন করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সবার মনের কাছের হলেও অত সহজ নয়, তাই তার কবিতা পাঠ করার যে সাহস করছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রেমপত্র।
আছো রবিবাবু? ভালোই আছো নিশ্চয়ই। ওই গোটা আকাশখানা আর এমন কি ওই গদ্য পানা সবুজ পাহাড় সবই তো তোমার। খোয়াইয়ের প্রাসাদে প্রমোদ তরণী ভাসালে বুঝি? কি ছিল সাথে? ভাই ছুটি নাকি তোমার সেই আহ্লাদী নতুন বৌঠান? দেখো রবিবাবু, সোজা কথা সোজাসুজি ভাবে বলাই ভালো। আমি অত লুকোচুরি করতে পারি নাই। পড়েছি প্রেমে। তোমার আর নতুন বৌঠানের সম্পর্কটুকু নিয়ে রাতের পর রাত ভেবেছি। কতখানি এগিয়েছো বলো তো তোমরা? নয়ন লোভন তার গৃহখানি আর তোমার সেতার দোলানো ছিল না। না না রবিবাবু, চুপ করে থাকলে চলবে না। আজ তোমাকে বলতেই হবে, আমাকেও জানতেই হবে মশালের জলে আগুনের তেজ দ্বিগুণ। কি তোমার ত্রিগুণাতীত সে? না আমি। রবিবাবু, আমি জানি তোমার সামনে অজস্র রঙিন সেতু, আর তুমি নিজেও অসহ্য অসহ্য রকমের সুন্দর। তোমার বুকের ভিতর ঝাঁপিয়ে পড়তে স্বাদ হয় আমারও। ইচ্ছে করে টুসটুসে গোলাপি জান সমারোহ করি। ইচ্ছে করে তোমার সাথে পালিয়ে যাই। তোমার সংসার পুড়ে যাক পরগনার পর পরগনা। আমি আমার সাথের সভাঘর গোপনীয়া ফুলের মধুথায় তোমাকে তোমার বৈদুর্য স্বীকার করি। ঠিক জানি বাবু, তোমার তো আবার রাজরাজবার কারবার। কি ভাবছ আমার ঐশ্বর্যলোভী চেহারা দেখে? চমকে উঠলে বুঝি? আহা, তোমার নতুন বৌঠান বুঝি লোভী নয়? স্বামী তো তারও ছিল, নিজের বুকে আটকে রাখতে পারেনি, সে তো তার ব্যাপার। সে কেন তোমাকে কেড়ে নেবে? আমি বুঝি তার মতো সুন্দরী নই? আমি কেন পিছিয়ে থাকবো? আমি বুঝি তার মতো চুমু খেতে পারিনি, ছড়িয়ে উঠতে পারিনি? এতই আধার আমার। হেসে উঠলে বুঝি? আমিও হাসতে পারি জানো, কটাক্ষের হাসি। ঠাট্টা করছো রবিবাবু? করো। স্বীকার করছি বয়স যত বাড়ছে তত বেশি প্রমাদ করছি আমি। শুনেছি পৃথিবীদাসীর জাতকরা নাকি জাত প্রেমিক। প্রেমের বেদ উপনিষদ পুরাণ সবই কণ্ঠস্থ তাদের। অজগরের মুঠি শক্ত করে প্রেমিকাদের একজোট করাই তাদের একমাত্র নাভি এবং নক্ষত্র। ভয় হয় নিজের জন্য। তোমাকে এইভাবে চাইতে চাইতে আর পেতে পেতে আমি বুঝি মৃত্যুঞ্জয় হয়ে যায়। কি বলতে তুমি? আমি শুধুই অন্ত আর লাবণ্যের সংগ্রাম। আমি একবার তোমার কবিতা হব রবিবাবু। তোমার উপন্যাসে মাথা রেখে ঘুমাবো। তুমি আমার চোখের পাতায় চমকাবে। আমার ঝর্ণার বৈষ্ণবী বিহঙ্গে অন্তহীন হবে বলে তোমার সাথে অভিসারে যাব শিলং পাহাড়ে। একান্ত নৌকা ডুবিতে অভিসারিকা হব। রবিবাবু, তুমি মায়া হইব আর জ্যোৎস্নার করতল। আমি তোমাতেই সমাধি যাব। মোহিনী আর সুফি অট্টালিকায় বাসর হবে আমাদের। এক জোড়া নদী, এক পায়ে খাড়া তাল গাছ, রসে বসে তোলপাড়। রবিবাবু, দেখে নিও একদিন আমার প্রথম কলঙ্কেই ধান্যভার নম্র হবে তোমার দ্বিতীয় প্রেমাঞ্জলি। ধন্যবাদ। আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আফ্রিকার প্রায়শই এরকম ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে। আর বাঙালির
সবচেয়ে প্রিয় সাংস্কৃতিক অনুষ্ঠান, বাঙালির যে গর্বের জায়গা, সেই রবীন্দ্রনাথ জন্মজয়ন্তী, এই অনুষ্ঠান এমপিরিক্যাল করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। যে বাঙালি হিসাবে যেমন গর্ব করার বিষয়, শুধু বাঙালি নয়, যার খ্যাতি, যার স্বীকৃতি সারা বিশ্বব্যাপী, যার জন্য তাকে বিশ্বকবি আখ্যায়িত করা হয়। এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার বাল্যকাল কেটেছে চাকর বাকরদের আশেপাশে, তাদের তত্ত্বাবধানে, প্রথাগত শিক্ষায়, আমাদের মতো প্রথাগত শিক্ষায় শিক্ষা লাভ করেননি, ডিগ্রিও নেননি। একটা চেষ্টা হয়েছিল তাকে স্কুলে ভর্তি করে দেওয়ার, কিন্তু তিনি তার সেটা ভালো লাগেনি, স্কুল থেকে চলে এসেছেন। তারপরেও তাকে যখন বিদেশে পাঠিয়ে দেওয়া হয় পড়াশোনার জন্য, সেখানেও তিনি ডিগ্রি নিয়ে আসেননি, সেটাও তার পছন্দ হয়নি। তিনি এসে বাড়িতে গৃহশিক্ষকের মাধ্যমে এবং এই চাকর বাকরের আশেপাশেই আস্তে আস্তে নিজের অধ্যয়ন এবং শিক্ষা চর্চা চালিয়ে যেতে থাকেন, নিজের পছন্দ মতো, নিজের স্বাধীন মতো। মুক্ত চিন্তার মানুষ তিনি এইভাবেই প্রতিষ্ঠিত হয়েছেন, তিনি এইভাবেই স্বীকৃতি লাভ করতে পেরেছেন। সত্যি আমরা তার জন্য গর্বিত। তার প্রথাগত শিক্ষা দরকার হয় না, আমাদের মতন বিএ, এমএ, পিএইচডি ইত্যাদি নানান জাতীয় যে ডিগ্রি রয়েছে, সেই ডিগ্রি তার নেই। তবু তার যা রয়েছে সেটা আমাদের কাউরি নেই। তিনি বিভিন্ন বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন, বিভিন্ন বিষয়ে লেখেন। যেমন তার রচনায় আমরা দেখতে পাই গান, কবিতা, প্রবন্ধ, ছোট গল্প, নাটক, আরো কত কি। এবং তার এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, যার জন্য তিনি নোবেল প্রাইজ পান, তার এই যে আলোচনা, তার এই যে লেখনী, তাকে নিয়ে এত গর্ব আমরা কেন বলি? আসলে তার লেখনীর মধ্য দিয়ে তিনি যেমন মানুষের ব্যক্তিগত জীবনের সুখ দুঃখ সমস্যা ইত্যাদি সমাধানের দিক নির্দেশ করার চেষ্টা করেছেন। অর্থাৎ মানুষ যদি তার সমস্যায় পড়ে ব্যক্তি জীবনে, তাহলে সে তার মানে প্রত্যেকেই তার লেখনীর মাধ্যমে সমাধানের পথ খুঁজে পাবে। আবার সামাজিক সংকট, দেশের সমস্যা ইত্যাদি বিভিন্ন বিষয়ে তার আলোচনা প্রাধান্য পায়। তিনি যেমন একদিকে গোরা অর্থাৎ ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে গোরা উপন্যাস সৃষ্টি করেছেন, এবং অন্যদিকে অস্পৃশ্যতার বিরুদ্ধে চণ্ডালিকা নৃত্যনাট্য বা রক্তকরবী বিদ্রোহী নাট বা আরো বিষয় তার লেখনী আমাদেরকে আকৃষ্ট করে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রাসঙ্গিকতা খুঁজে পাই তার লেখনের মধ্য দিয়ে। আজকের দিনে মানুষের যে হানাহানি বিভেদ, এই সম্বন্ধেও তার বক্তব্য রয়েছে যে একজন ব্যক্তি যদি বলেন আমি হিন্দু না মুসলমান, সেটা তার কাছে বড় কথা নয়। তিনি হিন্দুই হন আর মুসলমানই হন, তিনি মানুষ কিনা সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। মানুষ হলেই তার মাধ্যমেই
জগতে যে পরিচয় বহন করবেন তার মধ্য দিয়েই মানুষের যে মিলন, মানুষের যে ঐক্যবদ্ধ, মানুষ হয়ে মানুষের জন্য ঝাঁপিয়ে পড়া, এই বিষয়গুলোর উপরে বেশি গুরুত্ব আরোপ করেছেন। অর্থাৎ পরিচয়টা মানুষ হিসাবে হোক, এটার উপরে গুরুত্ব আরোপ করেছেন। তিনি জাতীয়তাবাদকেও ওই জন্য কোনো একটা, অর্থাৎ আমরা যে জাতীয়তাবাদকে বুঝি যে ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভারতীয় জাতির সংগ্রাম, অর্থাৎ এই জাতীয়তাবাদের উন্মেষ, এটাকে তিনি পছন্দ করেননি। তিনি আন্তর্জাতিকতাবাদকে স্বীকৃতি দিয়েছেন এবং সেইভাবেই জাতীয়তাবাদকে গ্রহণ করেছেন। অর্থাৎ বিশ্ব ভ্রাতৃত্ববোধ, মৈত্রীবোধ ইত্যাদি আদর্শ প্রচারের দ্বারাই মানুষ এই বৈচিত্র্যের মধ্যে যে একতা, এর মধ্যে দিয়েই আন্তর্জাতিকতাবাদ তৈরি হবে এবং সেটাই হচ্ছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ একটা নির্দিষ্ট গণ্ডি পরিসীমার মধ্যে আবদ্ধ থাকবে না। তিনি শিক্ষাকেও দেখেছেন যে শিক্ষা যেমন জ্ঞান অর্জনে সহায়তা করবে, তেমনি একজন ব্যক্তি শিক্ষা লাভের দ্বারা শিক্ষিত হবে তখনই যখন তিনি তার পারিপার্শ্বিক অবস্থার সম্বন্ধেও অবহিত হবেন, পারিপার্শ্বিক অবস্থার সম্বন্ধেও সজাগ ও সচেতন থাকবেন, তাহলেই শিক্ষা সম্পূর্ণ হবে। এবং সেইভাবে চার দেওয়ালের মধ্যে না থাকে শুধু তত্ত্বগত শিক্ষার মধ্য দিয়ে নয়, ব্যবহারিক শিক্ষার মধ্য দিয়েও মানুষের কাছে গিয়ে মানুষের প্রয়োজনে লেগে এবং সেইভাবেও তিনি শিক্ষাকে দেখেছেন এবং এরই দৃষ্টান্ত স্বরূপ বিশ্বভারতী তিনি প্রতিষ্ঠিত করেছেন। শুধু এই সমস্ত দিকই নয়, তিনি সমাজ জীবনে যখনই সংকট সৃষ্টি হয়েছে, সমস্যার সৃষ্টি হয়েছে, তার বিরুদ্ধেও গর্জে উঠেছেন। যেমন 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠেছিল, তখন তিনি এই বঙ্গ প্রদেশকে ঐক্যবদ্ধ রাখার জন্য তিনি পথে নেমেছিলেন। অর্থাৎ রাখি বন্ধন উৎসবের দ্বারা বঙ্গভঙ্গ রোধ করেছে। আরেকদিকে তেমনি জালিয়ানওয়ালাবাগ যে হত্যাকাণ্ড, যার 100 বছর হলো এইবার, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ নাইটহুড পদত্যাগ করেছিলেন, পদত্যাগ করেছিলেন, মানে পরিহার করেছিলেন। এইভাবে তিনি সামাজিক ক্ষেত্রেও একটা ভূমিকা পালন করেছিলেন। আবার আমরা দেখি বিভিন্ন দেশ ভ্রমণের মধ্য দিয়ে, বিশেষ করে রাশিয়ার চিঠি, রাশিয়া থেকে ঘুরে আসার পর লিখে তিনি সবাইকে উদ্বুদ্ধ করেছিলেন। কারণ সেই দেশের যে সমাজ ব্যবস্থা, সেই দেশের যে সামাজিক বন্টন ব্যবস্থা, শাসন ব্যবস্থা তার কাছে অনেক ভালো লেগেছিল এবং সেটাই প্রচার করেছিলেন। আজকের দিনে এই এম্পিরিক্যাল রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা বিভিন্ন নাচ গান বা কবিতা আবৃত্তি, প্রবন্ধ পাঠ ইত্যাদির মধ্য দিয়ে হয়তো রবীন্দ্র চিন্তার পর্যালোচনা করবেন, আলোচনা করবেন, কিন্তু এর মধ্য দিয়ে তাদের একটা ক্ষুদ্র উদ্যোগ বা আমরা একটা সুন্দর সাংস্কৃতিক সন্ধান উপহার পেলেও তার মধ্য দিয়ে যে রবীন্দ্র চিন্তার আদর্শ সম্প্রসারিত হবে, ক্ষুদ্র হলেও সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের এই অনুষ্ঠানকে সার্থক তখনই মনে করব যখন ক্ষুদ্রতম হলেও রবীন্দ্রনাথের এই চিন্তাধারা বা আদর্শ, তাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি বা সেই আদর্শকে পাথেয় করে আমাদের নিজেদের জীবনে, আমাদের সমাজে, আমাদের দেশের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, তবেই সার্থকতা। আমি আশা করব আগামীতে নিশ্চয়ই সকলে এর দ্বারা উদ্বুদ্ধ, অনুপ্রাণিত হবেন এবং
এমপিরিকারের ক্ষুদ্র প্রয়াস সাফল্য লাভ করবে এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। মনে হচ্ছে গ্রাম থেকে এসেছে মাথায় ঠান্ডা কিন্তু জীবন রিচার্জ শেষ হয়ে গেছে যাই এদেরকে বোকা বানিয়ে টাকা আমি বিপদের এখানে আমরা তো বাড়ি গুনছি আপনি জানেন এটা কলকাতা এখানে বাড়ি গুনতে টাকা লাগে বাড়ি গুনতে টাকা লাগে হ্যাঁ কোথা থেকে এসেছেন আমরা তো গ্রাম থেকে এসেছি গ্রাম থেকে এসেছে এটা গ্রাম না এটা কলকাতা বাড়ি গুনতে টাকা লাগে প্রত্যেক ফ্লোর 20 টাকা তাহলে আপনি কত টাকা বলেছেন 10 টাকা তাহলে 20 দশে কত হলো 1000 টাকা হয়েছে হ্যাঁ টাকা দিন বলে আমি চলে নিয়ে যাবো জানেন আপনি আমি ইন্সপেক্টর সোনু সোনু নিগম না বলে ইন্সপেক্টর সোনু এখন সিভিল ড্রেসে আছে তাই একটু হিরো হিরো লাগছে মনে রাখবেন কলকাতায় বাড়ি কিনলে টাকা লাগে তাহলে জেলে যেতে হয় টাকাটা তো পেয়ে গেলাম এবার রিচার্জ করে আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে পারবো
এবার আমি ভোট পিসিকেই দিব। আরে তো পিসি কথা বললাম। আমি এটা সেই পিসি না, কোন পিসি তো? 1140 সালের প্রধানমন্ত্রী আমাদের পিসি। ও স্টেশনে সিট নেই আর এদের বলছে শিয়ালদা যাবো শিয়ালদা যাবো। শিয়ালদার একটা টিকিট কেউ কাটবে না, বলবে দাদা টিকিট টিকিট, একটা সিট নেই। চিন্তা তো কলকাতা যাবে, আপনি কোথায় যাবেন? আসুন, সিট তো পুরো ফাঁকা এসিতে। আমি আপনাকে নামিয়ে দিচ্ছি কলকাতা, আমিও তো যাবো। আরে একসাথে যাবো, সময়টা কাটবে। পয়সা ইনকাম হলো না, শুনিও চলে গেল। এই লোকটাকে দেখ, সুট পরে এই লোকটা নিটা ভদ্র মনে হচ্ছে। আমাদের সাহায্য করতে হবে। হ্যাঁ চল, এরকম লোকদের সাহায্য করতে হবে। ছি বলো। হ্যাঁ, আমরা কলকাতায় গেছিলাম, আমাদের সব ব্যাগটা চুরি করে নিয়েছে। কোথায় চুরি হলো? ট্রেনে স্যার। কলকাতা তো মানুষ ট্রেনেই যায়, আরে কোথায় চুরিটা হলো? ট্রেনের মধ্যে। আজকে কামাই করা যাবে। হ্যাঁ, ট্রেনের মধ্যে। তা কি ওটা হলো একটু বলবে? একটা লোক এলো, এ নিকলা করকে করকে, তারপর আসলো, আমাদেরকে বিড়ি খাওয়ালো, ব্যাগ নিয়ে লোক টাকা পাচ্ছি না। ব্যাগ পাচ্ছ না? তা ব্যাগে টাকা পয়সা তো ভালোই ছিল। হ্যাঁ, অনেক টাকা ছিল। বলছি লোকটা কি রোগা করে? হ্যাঁ, রোগা বলে কালো করে একটু। হ্যাঁ, তাহলে তো একটা কালো কাজ, হাত তো পেয়ে যাবো। আমি চিনি না লোকটাকে, ব্যাগটা পেলে আমরা রেখে দেবো, না পেলে দিয়ে দেবো, ঠিক আছে? তা শোনা, ঠিক আছে, তুমি আমাকে টিকিটটা দেখাও। ট্রেনের টিকিট কই? টিকিট তো ব্যাগে থেকে গেছে। না না, আমারটা আছে। তোমার টিকিট আছে, তোমার ব্যাগে থেকে গেছে না? তুমি ব্যাগের সাথে হারিয়ে গেলে না কেন? ঠিক আছে, তোর টিকিট কই? আরে আমি তো এটা জর্দার পাতা ভাবলাম। আরে ফাইন লাগবে। এটা তো ছিঁড়া হয়ে গেছে, ফাইন লাগবে। ক্যামেরা তো বন্ধ আমাদের এখানে, দেখতে পাবা না কেন? ফাইন লাগবে। আপনারা ক্যামেরা বন্ধ করে বলে রাখছে। 200 টাকা ফাইন লাগবে। ক্যামেরাকে ক্যামেরা বলার জন্য 200 ফাইন লাগবে। টিকিটটা ধরে 300 হচ্ছে। টাকা দাও, নাহলে কিন্তু ফাইন হবে। আরে আমি তো ভুলে গেছি, তোমরা তো ট্রেনের মধ্যে বিড়ি খাচ্ছিলে না?
বিড়িটা আছে তোমার কাছে? আছে না বিড়িটা কিরকম পার্টি আমার কাছে আছে বন্ধু এর কাছে আছে। দেখি কি বিড়ি ছিল দেখি। তুমি আমাকে ঘুষ দিচ্ছ বিড়ি? বিড়ির ঘুষ দেওয়ার জন্য? হ্যাঁ, বিড়ির ঘুষ দেওয়ার জন্য 400 টাকা ফাইন হলো, আর বিড়ি পাবে না। বেশি কথা, এগুলি ছাড়া বেশি কথা বলছে কিন্তু এবার। ওটা সীমা পার হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে ছাড়ো, 400 টাকা দিও। আর বলছি ট্রেনের বিড়িটাকে খেলে, বিড়িটা ফেললে কোথায়? ট্রেনে বিড়ি খেতে গেলে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, বিড়িটা সিটের উপরেই পড়ে গেছে। প্লিজ। আরে বাবা, রাষ্ট্রীয় সম্পত্তিকে আগুন দিয়ে পুড়াচ্ছে রে। কত টাকা ভাই? পুলিশ তো দেখছি ডাকতেই হবে। আরে বউয়ের ফোন এসছে, ধরতে তো দেবে নাকি? হ্যাঁ ডার্লিং। আরে না, আরে কোন স্টেশনে মহিলা আমি দেখি কখনো? এই তো আসে না। তা ঠিক আছে, শোনো। হ্যাঁ, কি কিনবে? কত দাম? 1000 টাকা? হ্যাঁ, 600 তো ফাইন করেছে। ঠিক আছে, দেখছি। তুমি কিনে না, আমি বেঁচে আছি, তুমি চাপ কেন নিচ্ছ? টিটি এমনি হচ্ছি। তোমাদের কত ফাইন ছিল? 600 না? তো ঠিক আছে, বিড়ি তুমি রাষ্ট্রীয় সম্পত্তির জন্য 200 টাকা ধরলাম। তারপরে বলো, দিদি ছাইগুলো কোথায় ফেললে? সব কিছু ভিতরে বলছি ফাইন করে দিচ্ছি। এবার সাইকেল আবার জানলার বাইরে, বাইরে জানলার বাইরে ফেলেছি। তুমি প্রমাণ জানলার বাইরে ফেলে দিলে? হ্যাঁ স্যার। যেটা প্রমাণ, যেটা দিয়ে আমি তোমাকে জেল করবো, 800 টাকা থেকে 1000 টাকা ফাইন লাগবে। 1000 টাকা স্যার? তুমি প্রমাণ বাইরে ফেলেছো। স্যার কিছু ডিসকাউন্ট পাবো? এটাকে ফ্লিপকার্ট পেয়েছো নাকি? ঠিক আছে, কোনো ব্যাপার না, 10% দিয়ে দিচ্ছি। 1100 দাও পুরোপুরি। তো 1000-এর 10% তো 100 হয়, 1100 তো বললাম। পড়াশোনাও করেনি ছেলেবেলে না। দাও টাকাটা দাও। চল ভাই, 100 টাকার বিড়ি আর সিগারেট সবই হয়ে যাবে, বাকি বউকে দিয়ে দাও। ছেলেটা খুব ভালো। তা শোনো, এরপরে বিপদে পড়লে আমার টিটি, এই জন্য আমার নামটা দেখছো তো? হ্যাঁ স্যার, তাই বস। থ্যাংক ইউ। স্যার স্যার, আরে আমি তো ভালো। স্যার স্যার, আমাদের ব্যাগটা? ওই বললাম যে পেলে নিয়ে রাখবো, আর না পেলে দিয়ে দেবো। বাস, পেয়ে যাবে। আরে ট্রেন ছাড়ছে, যেও না। এই এক মিনিট, কি পিএন আমাদের পক্ষে চলে গেল। দেখ তো কি বললো, পেলে নিয়ে দিব, না পেলে দিয়ে দিব, এটা মানে? এবার কি হয় বন্ধু? দেখি এবার কার কাছে সাহায্য চাওয়া যায়। কলকাতাতে এসে তো আমরা পুরো বোকা হয়ে গেলাম। কারো কাছে সাহায্য চাওয়া নেই। হাই, ইয়াদু বাবা, চল চল চল, বাবাই আমাদেরকে বাঁচাবে। বাবা, এই বাসা তোমরা? কোনটা থেকে এসছো? অবস্থাটা কার কি বলো? কাল থেকে আমাদেরকে সবাই ঠকিয়ে ঠকিয়ে টাকা দিয়ে দিচ্ছে, আমাদের গ্যাস দিয়ে দিচ্ছে। তোমরা এসছো কোথায় বাসা? কলকাতা। কলকাতাতে সবাই ঠকা